রামিসা হত্যার বিচার শুরু কাল। তথ্য প্রমাণ যা আছে তাতে 2 আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চায় সরকার। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকবে না। কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া রোধে সংস্কার হবে আইন। গণমাধ্যমের ওপর ক্ষোভ কাটছে না আদ্দিন হাসপাতাল স্টাফদের। আজও প্রবেশে বাধা, কটূক্তি, ধস্তাধস্তি। ইরাকের মতো ইরানেও যাওয়া ঠিক হয়নি, মন্তব্য খোদ ট্রাম্পের। ফের দাবি, হামলা না করলে পারমাণবিক সক্ষমতা অর্জন করত দেশটি। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আগামীকাল। 2 আসামির বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে সরকার। সকালে ঝিনাইদহের শৈলকুপায় আইনমন্ত্রী বলেন যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। সারা দেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে সংস্কার করা হবে আইন। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, এখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আর অস্তিত্ব থাকবে না। নির্মাণ করা হবে নতুন কারাগার। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর একসময় পরিচিত ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। পাহাড় ঘেরা এ আতঙ্কের জনপদকে গেল মার্চে অভিযান চালিয়ে অপরাধমুক্ত এলাকা ঘোষণা করে প্রশাসন। স্থাপন করা হয় 2টি অস্থায়ী ক্যাম্প। কিন্তু গত 24শে মে যৌথ বাহিনীর ক্যাম্পে ত্রিমুখী হামলা চালায় সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চালানোর পাশাপাশি নির্মাণাধীন একটি ক্যাম্পও ভেঙে দেয় সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে রোববার সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, জঙ্গল সলিমপুর আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে 2টা পাহাড় টিলা শ্রেণী আছে। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। তবে সলিমপুরে যারা বসবাস করছেন তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের কোনো পরিকল্পনা সরকারের নেই। খাস জমি দেখে কারাগার নির্মাণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে সাঁড়াশি অভিযানের মাধ্যমে মাদক ও সন্ত্রাসের পাশাপাশি চাঁদাবাজিও নির্মূল করা হবে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে সংস্কার করা হবে আইন। এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই 4টাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। পরে সার্কিট হাউসে এমপি, মেয়র ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। আসিফ খান, টিভিসি নিউজ। গণমাধ্যমের ওপর ক্ষোভ কমছে না আদ্দিন হাসপাতালের স্টাফদের। গতকালের মতো আজও কয়েক দফায় তারা চড়াও হয়েছে সাংবাদিকদের ওপর, করেছেন দুর্ব্যবহার। এদিকে হাসপাতালে অনিয়মের দায়ে 3 লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে আদ্দিন হাসপাতালের সামনেই আছেন। আপনার কাছে জানতে চাই, বারবার এমন বৈরী আচরণ কেন করছে হাসপাতালের স্টাফরা? তারা কি আদৌ কর্তৃপক্ষের নির্দেশ মানছেন নাকি নিজেরাই অতি উৎসাহিত হয়ে এই ধরনের ব্যবহার করছেন? এই বিষয়টি নিয়ে একটু বলবেন। সেই সাথে আরেকটি জানাবেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে অনিয়মের দায়ে 3 লাখ টাকা জরিমানা করেছে। তারা কি পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নিচ্ছে? এই বিষয়টাতে কি তথ্য আছে আপনার কাছে?
সাথী, আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে অভিযোগ বা গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটা আমরা দেখেছি গতকাল থেকে বা আজকে অবধি আমরা সকাল থেকে দেখেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু লিখিতভাবে তারা কিন্তু আসলে দুঃখ প্রকাশ করেছেন, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি। এমনকি বিকেলের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে চলছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাদের যে আচরণ, সেটা কিছুটা হলো স্বাভাবিক হয়েছে আমরা যেটা দেখেছি এখন অবধি। কারণ কাউকে বাধা দেওয়া হচ্ছে না, সবাই কিন্তু এসে এসে তারা তথ্য সংগ্রহ করছে গণমাধ্যম কর্মীরা, এই বিষয়টা। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ঠিক আজকে 3:30 নাগাদ এই 8 দিন হাসপাতালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে তদন্ত কমিটি 3 সদস্যের, এই 3 সদস্যের তদন্ত কমিটি কিন্তু তারা পরিদর্শনে এসেছেন এবং কি পরিদর্শন শেষ করে 3 ঘন্টা তারা পরিদর্শন করেছেন, দেখেছেন হাসপাতালের পরিবেশ, সেই পরিবেশ এবং কি খাদ্যে সবকিছু মিলে তারা কিন্তু 3 লাখ টাকা জরিমানা করেছে। তার মধ্যে যেটা হচ্ছে যে খাদ্য আইনে যেটা আছে সেটা হচ্ছে 2 লাখ এবং কি ভোক্তা অধিকারে 1 লাখ। টোটাল হচ্ছে যেহেতু নোংরা পরিবেশ পেয়েছে, পাশাপাশি হচ্ছে খাদ্যে অনিয়ম ছিল, খাদ্যে ভেজাল ছিল কিংবা খাদ্যে ময়লা আবর্জনা ছিল, সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে আপনি জানেন আজকে বিকেল 5টায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটি তদন্ত কমিটি, যে তাদের নিজস্ব যে তদন্ত কমিটি আছে, সেই কমিটি থেকে বিকেল 5টায় একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ থেকে, কিন্তু আসলে সেটা তারা স্থগিত করেছে। এমনকি আপনি জানেন যে 3 তারিখে এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হবে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 6টি নবজাতক শিশুর মৃত্যু ঘটনায় একজন অভিভাবক তিনি কিন্তু মামলা করেছেন। সেই মামলার প্রেক্ষিতে আসলে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই, সকালবেলা রমনা জোনের ডিসি এসেছিলেন, তিনি কিন্তু কথা বলেছেন যেহেতু তদন্ত চলছে, এই তদন্ত সাপেক্ষে আর কিছু তদন্ত শেষ হলে পরবর্তীতে মামলার যে আসামি বা যাকে আসামি করা হয়েছে হয়তোবা তাকে গ্রেফতার করা হবে, সেই প্রক্রিয়াধীন রয়েছে। এর পাশাপাশি আমি একটু বলতে চাই যে গতকালকেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসেছিলেন বা স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, বিভিন্ন জন কিন্তু তারা পরিদর্শনে এসেছেন। আর একটি বিষয় যেটা আজকে যারা এসেছেন, যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের এসেছেন, সকলেই আসলে মোটামুটি বলা যায় যে এই 8 দিন হাসপাতালের যে তদন্ত পরিচালনা, সেই পরিচালনা আসলে চলমান রয়েছে। 3 তারিখে বলা যাবে যে আসলে বলতে পারা যাবে যে আসলে কি বিষয় ছিল বা সার্বিক বিষয় কিন্তু উঠে আসবে। তো তাৎক্ষণিক আমরা যেটা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর পাশাপাশি যে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে আরো অনেক কিছু বিষয়ে তারা অসঙ্গতি প্রকাশ বা অসঙ্গতি পেয়েছে। বিভিন্ন আরেকটি বিষয় যেটা হচ্ছে রক্ত রাখার যে ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজ একটি বাদে প্রায় যতগুলো ফ্রিজ রয়েছে সেটার মধ্যেও কিন্তু সমস্যা রয়েছে বলেও কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো সবকিছু মিলেই বলা যায় যে এই হাসপাতাল, 8 দিন হাসপাতালের এখানকার সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম। সাথী, ধন্যবাদ আরিফ আপনাকে। টানা 7 দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে অফিস, আদালত ও ব্যাংক। আবারও কর্মব্যস্ত জীবনে প্রবেশ করবে নগরবাসী। এ অবস্থায় বেশিরভাগ মানুষ বাড়ি থেকে ফিরছেন রাজধানীতে। তবে অন্য বছরের মতো তীব্র চাপ না থাকায় রাজধানীমুখী ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। এদিকে ঈদের সময় যেতে না পারায় এখনও অনেকেই রাজধানী ছাড়ছেন। লম্বা ছুটির শেষ দিন রবিবার রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কিছু ট্রেন বিলম্বে চলাচল করলেও এবারের ঈদযাত্রা নিয়ে সার্বিকভাবে সন্তুষ্ট যাত্রীরা। বলছেন বেশ নির্বিঘ্নেই ফিরতে পেরেছেন তারা। কোনো ভোগান্তি নাই, রাস্তাঘাট তো যানজট মুক্ত এবং ট্রেনেও তো খুব সুন্দরভাবে আসলাম। উত্তরবঙ্গের ট্রেন বিভিন্ন জায়গায় জায়গায় অন্য ট্রেনগুলোকে সাইড দেয়, দাঁড়ায়, এই কারণে একটু টাইমটা বেশি কিল হয় আর কি। সবশেষে আর কি আনন্দ কোনো মুহূর্ত কাটানোর পরে সব ফিরে আসা হলো, আলহামদুলিল্লাহ। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। ব্যবসায়িক চাপের কারণে ঈদের সময় যেতে পারি নাই, ফ্যামিলির সাথে ঈদ করতে পারি নাই, খুবই খারাপ। কিন্তু ঈদের পরে তো না যেলেই নয়। আমরা কোরবানি দিচ্ছি, এই কারণে যেতে পারিনি। এখন আমরা ঈদের ছুটিতে একটু ঘুরতে যাচ্ছি, এটাই অনেক আনন্দের বিষয়। এবারের ঈদে সামান্য বিঘ্ন ঘটলেও ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, এমনটাই দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। মূলত উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে, বিপর্যয় ঠিক বলবো না,
কিছু বিলম্বিত হয়েছিল এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল। কাজে এখানে আমাদের খুব একটা কিছু করার ছিল না। আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। যাত্রীর চাপ সকাল থেকেই দেখছি, প্রত্যেকটা ট্রেনে যাত্রী চাপ ছিল এবং এটা কয়েকদিন কন্টিনিউ করবে। আমাদের সকালে সিগন্যালিং সিস্টেমে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এখন ট্রেনগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। এদিকে রাস্তা ফাঁকা থাকায় তেমন ভোগান্তি ছাড়াই সড়ক পথেও স্বস্তিতে রাজধানীতে ফিরছে কর্মমুখী মানুষ। রাস্তাঘাট খুবই ভালো, মানে জার্নিটা খুবই সুন্দর হয়েছে, আর জ্যাম নাই রাস্তায়। রাস্তায় তেমন জ্যাম ছিল না, রাস্তা ফাঁকা ছিল, 2 ঘন্টার মধ্যে চলে আসছে, ভাড়াও স্টেবল ছিল। কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু হয় নাই, খুব সুন্দরভাবে আসতে পারছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। সড়কের পাশাপাশি বরিশালের নদী পথে বেড়েছে ব্যস্ততা। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন ও নদী বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে বরিশাল নদী বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, রাজধানীমুখী ফিরতি যাত্রায় কতটা স্বস্তিদায়ক ছিল নদীপথে, আর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে কী বলছেন যাত্রীরা, সেই বিষয়টি জানাবেন। এর সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন, গত রোজার ঈদে যাত্রীদের অসচেতনতার কারণে বেশ বড় বড় কিছু দুর্ঘটনা ঘটেছে। এবারের নদী যাত্রায় যাত্রীরা নিজ থেকে কতখানি সচেতন, সবকিছু মিলে সেই পরিস্থিতি জানাবেন। ঈদের যে দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মব্যস্ত শহরের উদ্দেশ্যে অনেকেই ছুটে যাচ্ছেন। আমরা দেখেছি যে এখন 7:30টার মতো বাজে, যদিও লঞ্চগুলো ছেড়ে যাবে 9টার দিকে। তারা যাত্রীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং এসে তারা নিজেদের জায়গা কিন্তু করে নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন পন্টুনে কিন্তু ভিড় বেড়েছে, তেমনি আমরা লঞ্চের ভেতরের অবস্থা দেখেছি, সেখানে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। এবং আপনি যেটি বললেন যে গত রোজার ঈদে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি, তবে এবারের যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রা অনেকটা স্বস্তির, কেননা কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটেনি এখন পর্যন্ত জানা মতে। এবং আরেকটি বিষয় যে এখানে নদী বন্দর কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তারা কিন্তু একেবারে যারা যাত্রী রয়েছেন তাদের সচেতন করছেন, পাশাপাশি যারা লঞ্চ চালাচ্ছেন তাদেরও সচেতন করছেন এবং নির্দেশনা দিয়েছেন। নদী বন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আমরা তাদের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে লঞ্চ যাতে সুন্দরভাবে চালানো হয় এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই উদ্দেশ্যে কিন্তু যে নির্দেশনা দিয়েছেন সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানকার যারা লঞ্চের মাস্টার রয়েছেন তারা কিন্তু লঞ্চ চালিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে বরিশাল নদীবন্দর থেকে 8টি লঞ্চ ছেড়ে যাবে, আরও একটি লঞ্চ জালুকাঠি থেকে এসে ভায়া বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। মানে মোট 9টি লঞ্চ এখান থেকে ছেড়ে যাচ্ছে এই নদীবন্দর থেকে। পাশাপাশি অন্যান্য যে নদীবন্দর লঞ্চঘাটগুলো রয়েছে সেখান থেকে আরও বেশ কিছু লঞ্চ ছেড়ে যাবে। ধারণা করা যায় যে মোট লক্ষাধিক লোক প্রতিদিন এই ঈদের যে ফিরতি যাত্রা, সেই যাত্রাকে কেন্দ্র করে তারা ঢাকায় ও ঢাকামুখী হচ্ছেন। আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে এই যে লঞ্চে যাচ্ছেন আপনারা যে লঞ্চে যাচ্ছেন, এই যাত্রাটা কতটা স্বস্তির? এই যাত্রাটা কতটা স্বস্তির? লঞ্চ যাত্রাটা কতটা স্বস্তির? সবচেয়ে আরামদায়ক যাত্রী। কোনো ধরনের ঝামেলা আছে কি না এখানে? না, কোনো হয়রানি নেই, ঝামেলা নেই, না কোনো হয়রানি নেই। যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু যাত্রীরা বলছেন টিকিট নিয়ে তাদের কিন্তু কোনো কমপ্লেইন নেই। মানে ভাড়া যে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে, ডেকের ভাড়া 400 টাকা, সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং ডাবল কেবিন 2400 টাকা, পাশাপাশি এখানে 11,000 টাকা মূল্যের কিন্তু কেবিন রয়েছে। অন্যান্য ক্ষেত্রে যে সরকার নির্দেশনা সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে এই লঞ্চঘাটে। বলা যায় যে এবারের ঈদ যাত্রা, ফিরতি যাত্রা দুটোই কিন্তু স্বস্তির। এতটুকু ছিল বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতিতে প্রধানমন্ত্রী অসন্তোষ জানালেও সফলতা দাবি করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। 2 সিটির প্রশাসকদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করা হয়েছে অধিকাংশ বর্জ্য। আর হাট ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সচক্ষে দেখতে ঈদের পরদিন রাজধানী চষে বেড়ান খোদ প্রধানমন্ত্রী। এ সময় নানা অব্যবস্থাপনায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপর বরখাস্ত করা হয় 2 কর্মকর্তাকে। এর আগে ঈদের রাতে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, শেষ পর্যন্ত যা বাস্তবে রূপ পায়নি। এমন বাস্তবতায় বর্জ্য অপসারণের বিষয়ে জানাতে রোববার সংবাদ সম্মেলনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এই শহর আপনার, এই শহর আমার, এই শহর আমাদের সবার। সফলতা দাবি করে তিনি জানান এরই মধ্যে প্রায় 36,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আপনাদের আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকাকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি হিসাবে
গড়ে তুলতে বদ্ধপরিকর। সুতরাং বর্জ্য ব্যবস্থাপনা সহ সিটি কর্পোরেশনের যে কোনো নাগরিক সেবায় বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না। নগর প্রশাসকরা জানান, পশুর হাটের বর্জ্য পরিষ্কার না করা ইজারাদারদের কাজ করতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। বিভিন্ন পাড়া মহল্লা এবং আমাদের সংগ্রহের জায়গা যেটি STS, সেখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা ল্যান্ডফিল্ডে 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিল্ডে অপসারণ করতে পেরেছি। দুই সিটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোরবানি পশুর প্রায় 55,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। শনিবার প্রথম দফায় 6,000-এর বেশি হাজি দেশে ফেরার পর আজ দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে প্রায় 6,500 হাজি ঢাকা পৌঁছবেন। এদিকে হজের খরচ ও এজেন্সির ব্যবস্থাপনা নিয়ে হাজিদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে পরম করুণাময়ের দরবারে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন হাজিরা। এরপরই শুরু হয় নিজ ভূমে ফেরার পালা। শনিবার 15টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেন 6,175 জন হাজি। দ্বিতীয় দিন প্রথম ফ্লাইট আসে ভোর 6টায়। এরপর পর্যায়ক্রমে 14টি ফ্লাইটে প্রায় 5,600 হাজি দেশে ফেরার কথা রয়েছে। অব্যাহত থাকবে 1 জুন পর্যন্ত। নবীর আল্লাহর ঘরে ছাদের বৈশা নামাজ পড়ছি, 5 ওয়াক্ত আল্লাহর নামে জিকির করছি, খুব ভালোই লাগছে। হজের যে কার্যক্রমগুলো যে কয়দিন তো ব্যবস্থাপনা যত ভালোই থাকুক না কেন, তারপরও যেহেতু এটা কষ্টের কাজ, কষ্ট করে করতেই হয়। সম্ভব করছি এবং দোয়া করছি আমার সবার জন্য, বাংলাদেশ সবার জন্য দোয়া করছি। সফর শেষ করে দেশে ফিরলেও হজ পালন নিয়ে বেসরকারি ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। তারা মনে করেন সরকারের সদিচ্ছা ও তদারকি থাকলে কমিয়ে আনা সম্ভব হজের খরচ। অনেক ধরনের অসুবিধা, সবকিছু দেন কাবা থেকে মানে আমাদের হোটেল অনেক দূরে, ডিস্টেন্সে অনেক দূরে হয়ে যায়। আমাদের থেকে এরকম টাকায় পাকিস্তানি ইন্ডিয়ানরা বেটার হসপিটালিটি পায়। 3 ঘন্টা লেগে গেছে লেগেজ পাতে। লেগেজ পাওয়ার পরে আমরা সব মাজুর মানুষ, মুরব্বীরা রয়েছে, 24 ঘন্টা জার্নিং করে আসার পরে এখান থেকে ট্রলি মাথায় করে করে নিয়ে যাওয়া হচ্ছে। 5-5.5-এর মধ্যে হলে ভালো হয় আর কি, তাহলে সবাই যেতে পারে। এবছর হজ ফ্লাইট শুরু হয় 17 এপ্রিল রাতে। আর হজে গিয়ে মারা যান 37 জন বাংলাদেশি হজযাত্রী। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার চতুর্থ দিনেও রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ছুটে আসছে মানুষ। শিশুদের কোলাহল, প্রাণীদের প্রতি কৌতূহল আর সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তি আগ্রহে মুখর সেখানকার পরিবেশ। প্রবেশদ্বার থেকে টিকিট কাউন্টার, সবখানেই দীর্ঘ লাইন। ঈদের ছুটির শেষ ভাগেও বিনোদনের খোঁজে শিশু থেকে বয়স্ক সবাই ভিড় করছেন চিড়িয়াখানায়। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেউ আবার শিশুদের নিয়ে এসেছেন প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। চিড়িয়াখানায় থাকা সব প্রাণীর খাঁচার সামনেই দর্শনার্থীদের ভিড়। বাঘ, সিংহ, বানর, হরিণ বা জিরাফ, প্রতিটি প্রাণীকে ঘিরেই যেন কৌতূহল। অনেক রাশ এখানে, দেখার মতো। আসলে কিভাবে যে কোনটা দেখবো এটা বুঝতেছি না। আর মানে এত ভিড় যে বাচ্চারাও আসলে দেখতে পাচ্ছে না। ভালো লাগছে, অনেক কিছু দেখছি, বাঘ, চিতাবাঘ, বান্দর। তবে এবার চিড়িয়াখানার প্রধান আকর্ষণ যেন অন্য কেউ। আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসার কারণে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই আগ্রহ বেশি। ডোনাল্ড ট্রাম্প, যার জন্য আকর্ষণীয় হয়ে আমরা দূর থেকে এসেছি। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রাম্পকে দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্রাম্পকে এমন একটা জায়গায় নিরাপত্তার সহিত রেখেছে, মনে হয় যে বাস্তবে ট্রাম্পকে এখানে রাখা হয়েছে। বন্যপ্রাণীর প্রতি শিশুদের কৌতূহল, ফাঁকা ঢাকায় স্বজনদের নিয়ে অনেকের ঘোরাঘুরি, সব মিলিয়ে ঈদুল আজহার চতুর্থ দিনেও প্রাণচঞ্চল চিড়িয়াখানা। রাজধানীতে উন্মুক্ত বিনোদন কেন্দ্রের সংখ্যা সীমিত হওয়ায় ঈদসহ বড় ছুটিতে চাপে পড়ে জাতীয় চিড়িয়াখানা। তাই দর্শনার্থীদের দাবি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং দর্শনার্থী ব্যবস্থাপনা আরও জোরদার করার। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। নাটোরের দীঘাপতিয়া রাজপ্রাসাদ, যা উত্তরা গণভবন নামে পরিচিত, প্রবেশ পথেই চোখে পড়ে প্রকাণ্ড এক লোহার দরজা। সেই দরজার উপর তাকালেই দেখা যায় বিশাল আকৃতির ডাবল ডায়াল ঘড়ি। যুগের সাক্ষী হয়ে 200 বছর ধরে বিদ্যুৎ ও ব্যাটারি ছাড়া সময়ের জানান দিয়ে যাচ্ছে ঘড়িটি। প্রতি ঘন্টায় বাজে ঘণ্টার ধ্বনি, যা 5 থেকে 7 কিলোমিটার দূর থেকেও শোনা যায়।
উত্তরা গণভবন নামে পরিচিত এ ভবনটি রাজধানীর বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা রাজবাড়িটি 2008 সাল থেকে সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। প্রধান ফটকেই রয়েছে বিস্ময়কর এক নিদর্শন। 200 বছরের পুরনো বিশালাকার মেকানিক্যাল ডাবল ডায়ার ঘড়ি। ফটকের সামনে এবং পেছনে দুদিকেই দৃশ্যমান ঘড়িটি প্রতি ঘন্টায় ভারী ধাতব ঘন্টার শব্দে কাঁপিয়ে দেয় পুরো এলাকা। দর্শনার্থী যারা আসে তারা কিন্তু এই ঘড়ির ঘণ্টাধ্বনি শুনে আসে এবং প্রতি ঘন্টায় এখন পর্যন্ত সেই ঘণ্টাধ্বনি দিচ্ছে সেই 18 শতক থেকে। ঐতিহাসিক তথ্য মতে 1897 সালে প্রলয়ঙ্করী ভূমিকম্পে ধ্বংস হয় রাজবাড়িটি। তখন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় প্রায় 11 বছর ধরে বিদেশি প্রকৌশলী, চিত্রশিল্পী এবং রাজমিস্ত্রির সহায়তায় রাজপ্রাসাদটি পুনর্নির্মাণ করেন। তখন ইংল্যান্ড থেকে মতান্তরে ইতালির ফ্লোরেন্স থেকে আনিয়েছিলেন এই মেকানিক্যাল ঘড়িটি। তথ্য আছে, কেউ বলে ইটালি থেকে আনা, কেউ বলে ইংল্যান্ড থেকে আনা। ঘড়িটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কোনো বিদ্যুৎ বা ব্যাটারির দরকার হয় না। এই উপমহাদেশের মধ্যে এরকম ডাবল ডায়াল ঘড়ি আছে কিনা সন্দেহ রয়েছে। তৎকালীন প্রকৌশল বিদ্যার এক অনন্য দৃষ্টান্ত এই ঘড়ি। উপমহাদেশে একমাত্র ডাবল ডায়ার 2 কাঁটার ঘড়ি এটি। এই ঘড়িটা ডবল ডায়াল, দুই দিকেই কাঁটা আছে, এখনো পর্যন্ত সে সময় দিয়ে যাচ্ছে। এটা এই অত্র এলাকার গোটা সারা বাংলাদেশের একটা বিরল চাকরির অধিকারী এই ঘড়ির অপারেটর। তিনি জানান সপ্তাহে একবার চাবি দিলেই অবিরত চলতে থাকে ঘড়িটি। প্রশিক্ষণপ্রাপ্ত বলতে কি আমার বাবার কাছ থেকেই শেখা। বাল্যকাল থেকেই আমি এই ঘড়ির সাথে সম্পৃক্ত। প্রায় আমি নিজে 14 বছর হলো এই ঘড়ির সাথে সম্পৃক্ত আছি। প্রতি সোমবারের দিন এসে আমি চাবি দিতে আসি। বহু মানুষ শুধু প্রাচীন ঘড়িটি দেখতেই ভিড় জমান এখানে। 200 বছরের বেশি সময় ধরে ক্লান্তিহীন পথ চলা এই ঘড়ি নাটোরের আভিজাত্য ও ইতিহাসের জীবন্ত সাক্ষী। আন্তর্জাতিক প্রসঙ্গ, হামলা, যুদ্ধ ও নির্বিচার হত্যার পর ইরানে যাওয়া ঠিক হয়নি বলে এবার মন্তব্য করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানে সামরিক অভিযান না চালালে এতদিনে দেশটি পারমাণবিক সক্ষমতা অর্জন করত বলেও দাবি করেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এর আগে ইরাকে হামলা বা যুদ্ধ করাও ছিল যুক্তরাষ্ট্রের জন্য চরম ভুল ও বোকামি। সেখানে যুক্তরাষ্ট্র খুব খারাপ কাজ করেছে বলেও স্বীকার করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন প্রশাসন ইচ্ছা করে ইরানের মূল সামরিক বাহিনীকে টার্গেট করেনি। বলেন, ইরানের সামরিক বাহিনী চরমপন্থা এড়িয়ে চলায় তাদের আক্রমণ করা হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফক্স নিউজের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। ইরানের জলসীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে IRGC। ভূপাতিত ড্রোনটি ছিল একটি MQ-1 মডেলের মানববিহীন আকাশযান। বিবৃতিতে আরও বলা হয়, IRGC-র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি ভূপাতিত করা হয়। IRGC-র হুঁশিয়ারি, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দৃঢ় ও সিদ্ধান্তমূলকভাবেই দেওয়া হবে। এদিকে ইরানগামী একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আরও জানাতে ভারতের গোয়া শহর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত মিরন। মিরন, আমরা মাত্রই প্রতিবেদনে বলছিলাম একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন কোচ পিটার বাটলার। পরিবর্তন এসেছে কিনা দলে সেই বিষয়টি জানাবেন। আরেকটি হচ্ছে, এই যে নানা সেশন গেল এবং নানা প্রস্তুতি শেষে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের এগেনস্টে কি ম্যাচ জেতার ব্যাপারে বাংলাদেশ দল কতখানি আত্মবিশ্বাসী? সাথে আপনাকে শুরুতেই বলেছেন যে একাধিক পরিবর্তনের একটা আভাস দিয়েছিলেন কোচ পিটার বাটলার এবং তিনি কিন্তু কথা রেখেছেন এবং তিনি কিন্তু 2টি পরিবর্তন এনেছেন। যেখানে আফিদা খন্দকার এর আগে যিনি অধিনায়ক ছিলেন, বেশ কয়েক ম্যাচে তাকে অধিনায়কের দেখা গিয়েছিল, তাকে পরিবর্তন করে সেখানে শুরুকে রাখা হয়েছে এবং যেখানে উমেলা এর আগের ম্যাচে খেলেছেন সেই উমেলার পরিবর্তে কিন্তু মনিকা চাকমাকে মিডফিল্ডে দেখা যাবে। সেক্ষেত্রে বলা যায় কোচ কিন্তু ভিন্নভাবে পরিকল্পনা করছে এবার ভারতকে হারাতে। কারণ আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে কিন্তু ধুঁকতে হয়েছে, জয় পেয়েছে, কষ্টসাধ্য তো সেই জয়, কিন্তু বাংলাদেশ আমলে নিয়ে কিন্তু এই ভারতের বিপক্ষে ফাইট করবে এবং কামব্যাক করবে এরকমটা প্রত্যাশা
হেড কোচ পিটার বাটলারের এবং একাধিক পরিবর্তনের পাশাপাশি সে কিন্তু কিছুটা কৌশলেও পরিবর্তন আনতে পারেন এবং এই ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড এবং স্ট্রাইকারে, কারণ যেখানে যেহেতু বলেছে এর আগে ফুটবলাররা কিন্তু জানিয়েছেন তারা কিন্তু ভারতের শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গাগুলো বেশ ভালোভাবেই জানে এবং সেক্ষেত্রেও তারা সেই ভারতের কোন বিষয়ে দুর্বলতা রয়েছে এবং কোন বিষয়ে শক্তিশালী অবস্থানে তারা রয়েছে সেই বিষয়গুলো আমলে নিয়ে কিন্তু তারা সেভাবেই অনুসরণ করেছে এবং বলা যায় তারা কিন্তু ভারতকে বধ করতে কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়েছে ম্যাচের আগে। সো এবার দেখার বিষয় আসলে মাঠে এই ফুটবলাররা নিজেদের পারফরমেন্সে সেরাটা দিতে পারে কিনা। যদি ভারতকে এই ম্যাচে হারাতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে দৌড়ে চলে যাবে কিন্তু বাংলাদেশ। তবে এই ম্যাচে যদি হেরে যায় কোনো মতে বাংলাদেশ সেখানে কিন্তু রানার্স আপ হয়ে যাবে, অর্থাৎ সেমিফাইনাল বাংলাদেশের নিশ্চিত। তবে এখন দেখার বিষয় যে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলে নাকি রানার্স আপ হয়ে খেলে। যদি রানার্স আপ হয় অর্থাৎ ভারতের সঙ্গে আজকের এই ম্যাচটা কিন্তু যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে নেপালকে প্রতিপক্ষ পাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে নেপালের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল, তাদের ফুটবলারদের সঙ্গে কথা হয়েছিল এবং তাদের যে ফ্যানরা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু তারা বলছে নেপালের বিপক্ষে বাংলাদেশ খেললো আগে যেই ভয়টা তারা পেত বাংলাদেশকে সেই ভয়টা এবার পাচ্ছে না, কারণ মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচ খেলেছে সেতে তাদের ফ্যানদের আত্মবিশ্বাস আরও বেড়েছে, কারণ বাংলাদেশ তাদেরকে পরাজিত করতে পারবে না। তারা মনে করছে যে এখন যে নেপাল খেলছে সেই নেপাল কিন্তু বাংলাদেশ থেকে বেশ শক্তিশালী। সুতরাং এখন দেখার বিষয় ভারতকে হারাতে কোন পরিকল্পনায় এগোয় পিটার বাটলার এবং সেখানে কিন্তু আনিকা এর আগে কিন্তু মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শুরুতে একদম গোল করে কিন্তু ম্যাচের সিনারিও বদলে দিয়েছিলেন। মাত্র 11-12 সেকেন্ডের মধ্যে কিন্তু গোলটি আসে আনিকার, যে এই সুইডেন প্রবাসী ফুটবলার, তার থেকে তিনি কিন্তু এই সাফে দ্রুততম গোলের রেকর্ডও করেছেন এই গোল দিয়ে। এবার দেখার বিষয় ভারতের বিপক্ষে আসলে কতটা নিজেকে মেলে ধরতে পারে। এর আগে ফুটবলাররা কিন্তু জানিয়েছেন যে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই তাদের ভিতরে একটা এক্সট্রা এনার্জি কাজ করে। তারা কিন্তু ভারতকে হারাতে যেভাবে তারা মাঠে লড়াই করে সেটা এর আগেও দেখা গেছে। এখন এই ম্যাচটা আসলে বাংলাদেশ নিজেদের কতটা নিংড়ে দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। এই ছিল ভারতের সাফ নিয়ে ভারতের গোয়া থেকে আমার কাছে সবশেষ। এখন দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কতটা মেলে ধরতে পারে। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে।